হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা চ্যাপ্টার 5 পড়তেছিলাম, কেমিস্ট্রি চ্যাপ্টার 5। চ্যাপ্টারের নাম হচ্ছে রাসায়নিক বন্ধন। আমাদের 2টা ক্লাস হয়ে গেছে। এখন আমরা 3 নম্বর ক্লাসে। আজকের টপিকটা হচ্ছে আণবিক সংকেত ও গাঠনিক সংকেত। তোমরা আণবিক সংকেতটা খুব কমনলি ইউজ করে থাকো, গাঠনিক সংকেত তেমন একটা ইউজ করো না। আণবিক সংকেত ও গাঠনিক সংকেত সম্পর্কে এখন আমরা পড়বো। যৌগে পরমাণু থাকে, এই পরমাণু গুলোর প্রতীক এবং পরমাণুর সংখ্যা দিয়ে সেই যৌগটার গঠনকে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করার পদ্ধতিকে যৌগের আণবিক সংকেত বলে। যেমন দেখো, মনে করো H2O। মনে করো H2O। H2O একটা যৌগ, উপস্থিত পরমাণু কি কি? হাইড্রোজেন আর অক্সিজেন। এখন হাইড্রোজেনের প্রতীক আর অক্সিজেনের প্রতীক আমি ইউজ করলাম। এখন ওর সংখ্যাও ইউজ করছি। হাইড্রোজেন কয়টা আছে? 2টা। অক্সিজেন কয়টা আছে? একটা। এই এক লিখার কোনো দরকার নাই। ঠিক আছে? যৌগে উপস্থিত পরমাণু সমূহের এই যে অক্সিজেন, সরি হাইড্রোজেন আর অক্সিজেন পরমাণু সমূহের প্রতীক এই যে এইচ আর ও, প্রতীক ও সংখ্যা এই যে 2 আর এই যে না লিখা 1 দ্বারা আহ যৌগের গঠনকে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করলাম। এই যে গঠনটাকে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করলাম না, এটাকে বলে যৌগের আণবিক সংকেত। আমরা মনে করো হচ্ছে C3H8। এখানে কার্বন আছে কয়টা? 3টা। হাইড্রোজেন আছে কয়টা? 4টা। কার্বনের প্রতীক কি? সি। হাইড্রোজেনের প্রতীক কি? এইচ। ঠিক আছে, সি আর এইচ দিলাম। আর 3 আর 8, এই কার্বনের সংখ্যা কত? 3। হাইড্রোজেনের সংখ্যা কত? 8। এগুলো আমরা ইউজ করলাম এবং এটা দিয়ে আমি বুঝতে পারলাম যে এই যে আমার যৌগটা, এই যৌগটার গঠনটা কেমন হবে। 3টে কার্বন থাকবে এবং 8টা হাইড্রোজেন থাকবে। ঠিক আছে? আচ্ছা, আরো কিছু উদাহরণ দেখি। যেমন ধরো হচ্ছে CH4, এটা হচ্ছে মিথেন অণু। এখন এখানে কোন কোন পরমাণু উপস্থিত আছে? কার্বন পরমাণু, যার প্রতীক সি। হাইড্রোজেন পরমাণু, যার প্রতীক এইচ। কার্বন আর হাইড্রোজেনের প্রতীক ইউজ করলাম। কার্বন আছে একটা, এক লেখার দরকার নেই। আর হাইড্রোজেন আছে কয়টা? 4টা। আমরা প্রতীক ইউজ করলাম আর নাম্বার ইউজ করলাম। কয়টা পরমাণু আছে সেই নাম্বারটা ইউজ করলাম। তার মাধ্যমে আমি ওই যৌগের কয়টা পরমাণু উপস্থিত, কি কি পরমাণু উপস্থিত, মানে যৌগের গঠনটা আমি সংক্ষিপ্ত ভাবে প্রকাশ করে ফেললাম না। এটাই হচ্ছে কি? আণবিক সংকেত। ঠিক আছে? যেমন মনে করলাম একটা হচ্ছে CH3, COOH। এগুলো তোমরা জানো, সামনে পড়বা। এতক্ষণ আমরা কি পড়লাম? আণবিক সংকেত কাকে বলে? আণবিক সংকেত শুধু প্রতীক আর সংখ্যা দিয়ে আমি প্রকাশ করে ফেললাম। কয়টা হাইড্রোজেন পরমাণু আছে, কয়টা অক্সিজেন পরমাণু আছে, কয়টা কার্বন পরমাণু আছে, কয়টা হাইড্রোজেন পরমাণু আছে, এগুলো দিয়ে জাস্ট আমি প্রকাশ করে ফেললাম। এটা কি? সাধারণ একটা ধারণা পেলাম আমি কি সম্পর্কে? অণুর গঠনটা সম্পর্কে। আচ্ছা, এটা গেল আমাদের আণবিক সংকেত। এখন পড়বো আমরা গাঠনিক সংকেত। গাঠনিক সংকেতটা একটু আহ বড়, মানে বড় বলতে মানে একটু বেশি লিখতে হবে ডিটেলসে। সেটা হচ্ছে দেখো, গাঠনিক সংকেতের মধ্যে আমার শুধু বললেই হবে না যে অক্সিজেন আছে না হাইড্রোজেন আছে। আমার দেখাইতে হবে যে অক্সিজেনের সাথে হাইড্রোজেন কিভাবে আছে। ঠিক আছে, বন্ধনটা দেখাইতে হবে। ঠিক আছে, কিভাবে যুক্ত আছে বন্ধনটা দেখাইতে হবে। কিন্তু অক্সিজেন একটা, অক্সিজেনের সাথে হাইড্রোজেনের একটা বন্ধন, ওই সেম অক্সিজেনের সাথে হাইড্রোজেনের আরেকটা হাইড্রোজেনের একটা বন্ধন। তাহলে H2O আসলে এরকম একটা অক্সিজেন পরমাণু, 2টা হাত বা 2টা বন্ধন, আর একটা হাইড্রোজেন একটা বন্ধন, একটা হাইড্রোজেন একটা বন্ধন। ঠিক আছে? এটা গেল আমার কি পানি। এটাকে কি বলে জানো? এটাকে বলা হচ্ছে প্রোপ্যান। এটাকে বলা হচ্ছে প্রোপ্যান। ঠিক আছে? প্রোপেন কেমন দেখো, 3টা কার্বন আছে আর 8টা হাইড্রোজেন আছে। এটা লিখে দিলাম, জাস্ট এটা হয়ে গেল কি আমার আণবিক সংকেত। কিন্তু গাঠনিক সংকেতে, ঠিক আছে, গাঠনিক সংকেতে তোমার গঠনটা ডিটেলসে বুঝাতে হবে যে 3টা কার্বন আছে। ঠিক আছে, 3টা কার্বন আছে। হাইড্রোজেন আছে কয়টা? 8টা। এখন আমরা জানি কার্বনের যোজনী কত? 4টা। তার মানে প্রতিটা কার্বনের হাত কয়টা হলো? 4টা। এই কার্বনের কয়টা হাত হলো? 1, 2, 3,
চারটা যোজনী, মানে যোজনী চার মানে চারটা হাত। এই কার্বনের অলরেডি দুইটা হাত, একটা এর সাথে আরেকটা এর সাথে, এর সাথে একটা, এটা এই কার্বনের একটা হাত এর সাথে আর আরেকটা হাত এর সাথে, আরো দুইটা হাত খালি, এদের দুইটা হাত। এই কার্বনের একটা হাত এখানে, আর এই কার্বনের আরেকটা হাত এপাশে, এপাশে এপাশে। এখন দেখো, ওর এই কার্বনটার একটা হাত ও বাড়ায় দিছে, এই কার্বনের আরেকটা হাত ও বাড়ায় দিছে, এই যে দুইজনে দুইরা একটা বন্ড তৈরি করছে। ঠিক আছে, এরকম। এই যে অক্সিজেনের একটা হাত ও বাড়াইছে, হাইড্রোজেন একটা হাত বাড়াইছে। অক্সিজেনের তো আরেকটা, মানে দুজনই দুই, তার মানে হাত দুইটা, এটা আরেকটা হাত বাড়াইছে। হাইড্রোজেন আরেকটা হাত, এক করতে একটাই হাত বাড়াইছে। ঠিক আছে, যোজনী মানে আসলে হাত। অক্সিজেনের যোজনী দুই মানে হাত দুইটা, এই যে অক্সিজেনের হাত একটা দুইটা। হাইড্রোজেনের যোজনী এক মানে হাইড্রোজেনের হাত কয়টা? একটা। এই যে একটা হাইড্রোজেন একটা হাত, একটা হাইড্রোজেন একটা হাত। তো আচ্ছা, এটা আমরা বুঝলাম যে কার্বন কয়টা? তিনটা। আর কার্বনের চারটা হাত, সবগুলো কার্বনের কি চারটা হাত হয়েছে? এখন এই কার্বনের, এই যে কার্বনের একটা হাতের সাথে হাইড্রোজেনের একটা হাত, এই কার্বনের এই হাতের সাথে হাইড্রোজেনের, এই হাইড্রোজেনের আরেকটা হাত। এরকম সব হাইড্রোজেনের, সব কার্বনের সাথে যেগুলি খালি আছে হাত, হাইড্রোজেন বসে পড়লো। তাহলে কয়টা হাইড্রোজেন হলো একটু গণত? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। তার মানে C3H8 হয়েছে প্রোপেন। এটা কি? প্রোপেনের গাঠনিক সংকেত, মানে গঠনটা কেমন একদম ডিটেলস বুঝাই দিলাম। ঠিক আছে, এরপরে মিথেন। মিথেনে কি আছে? একটা কার্বন, আর কার্বনের কয়টা হাত থাকে? চারটা। চারটা হাত, আর চারটা কি? হাইড্রোজেন। ঠিক আছে, এরপরে অ্যাসিটিক অ্যাসিড। কার্বন কয়টা? একটা দুইটা। ঠিক আছে, কিভাবে লিখবো? এটাকে এইভাবেই নর্মালি লিখে, চাইলে অন্যভাবে লেখা যায়। কার্বন 2, ও সরি H2, C2, ঠিক আছে, সরি H4, C2O4, এভাবে লিখা যায়। তবে এইটাই প্রচলিত। ঠিক আছে, আমরা এইভাবেই লিখি, একটু ভাঙা হয়ে যায়। তাহলে কি এটা আণবিক সংকেত গেল? গাঠনিক সংকেতটা কেমন? সি, কার্বন কয়টা? দুইটা, দুইটা কার্বন। এই কার্বনের হাত কয়টা? চারটা, এই যে চারটা হাত আছে। এই তিনটা হাতে তিনটা হাইড্রোজেন, যে গেল কি? CH3। এরপরে কি? সি, সি এর সাথে কি? ডাবল ও। এই যে একটা ও, এই যে আরেকটা ও। এই ওর সাথে একটা হাত কি ফাঁকা না? অক্সিজেনের দুইটা হাত, একটা হাত এখনো ফাঁকা। অক্সিজেনের দুজনে মানে কি? দুইটা হাত। দুজনে দুই মানে দুইটা হাত, এই যে একটা হাত ফাঁকা, এখানে কি আরেকটা হাইড্রোজেন বসে পড়লো। CH3, C ডাবল ও H। মানে কি আমি বুঝতে পারলাম? তো এরকম গঠন যদি ডিটেলসে লিখা যায়। ঠিক আছে, ওকে, তার মানে আমরা আণবিক সংকেত ও গাঠনিক সংকেত সম্পর্কে বুঝতে পারলাম। ওকে, আমরা এখন নেক্সটে যাব। এখন পড়বো হচ্ছে আমরা অষ্টক আর দুইয়ের নিয়ম। ঠিক আছে, অষ্টক ও দুইয়ের নিয়ম, এটা সম্পর্কে তোমরা আগেই হয়তো অনেক কিছু জানো। আমরা কি বলছিলাম? যে যে কোনো পরমাণু কি চায়? নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য হয় এটার লাস্টে দুইটা ইলেকট্রন রাখে, ঠিক আছে, অথবা আটটা ইলেকট্রন রাখে। সবসময় দুইটা আর একটা রাখে এরকম না, কিন্তু বেশিরভাগ সময় বলতে গেলে মোস্ট অফ দ্য টাইম একটা ইলেকট্রন রাখতে চায়। কারণ কি, যতগুলা নিষ্ক্রিয় গ্যাস আছে, একটা বাদে, হিলিয়াম বাদে, সবার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? একটা। এর জন্য পর্যায়ক্রমে সবাই, মানে ম্যাক্সিমাম সবাই চায় কি? শেষ কক্ষপথে একটা ইলেকট্রন রাখতে। ঠিক আছে, কখনো কখনো সফল হয়, কখনো কখনো সফল হয় না। তো সবাই কি অণু গঠন করার সময়, অষ্টক নিয়মটা কি বলে? অণু গঠন করার সময় কোন মৌল ইলেকট্রন গ্রহণ, বর্জন অথবা ভাগাভাগির মাধ্যমে হুম, সর্বশেষ শক্তি স্তরে আটটি করে, এই যে 14, এটা মানে কি আটা, আটটি করে ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। একে অষ্টক নিয়ম বলা হয়। লাভ করে বা করতে চায়। ঠিক আছে, আচ্ছা, অণু গঠন করার সময় কোন মৌল নরমালি কি থাকে? উম, বিভিন্ন অবস্থায় থাকে।
কিন্তু যখন অণু গঠন করে তখন কি হয়, ইলেকট্রন দান করে অথবা গ্রহণ করে বা শেয়ার করে, মানে ইলেকট্রন এদিক সেদিক করার একটা সুযোগ পায়। আর যদি ও কখনো ইলেকট্রন এদিক সেদিক করে, ও কি করতে চাইবে, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস গ্রহণ করতে চাইবে। তাহলে কি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস মানে কি, লাস্টে 8টা ইলেকট্রন, ও 8টা ইলেকট্রন বানাইতে চাইবে। এখন যদি ওর কেবল 8টার চেয়ে কম থাকে, তাহলে একটা বানানোর জন্য ইলেকট্রন গ্রহণ করবে। যদি 8টার চেয়ে বেশি থাকে, ও বেশি যে ইলেকট্রন আছে সেটা ছেড়ে দেবে, মানে লাস্টে 8টা রাখতে চাবে মোস্ট অফ দ্য টাইম। এটা কি অষ্টক নিয়ম। অষ্টক নিয়ম কি, অণু গঠন করার সময় পরমাণু গুলো ইলেকট্রন ছেড়ে দেবে বা গ্রহণ করবে বা শেয়ার করবে, মানে যাই করুক, লাস্টে 8টা ইলেকট্রন, মানে লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন রাখতে চাইবে। কারণ কি, এটা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস। মোস্ট অফ দ্য নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস কি, লাস্টে 8টা ইলেকট্রন। ঠিক আছে, এই যে নিয়মটা, এটাকে কি বলে, অষ্টক নিয়ম। এখন একটা উদাহরণ দেখি, CH4 মিথেন, একটু আগে দেখলাম না, কার্বনের ইলেকট্রন বিন্যাস কি, যে এটা হচ্ছে কার্বনের নিউক্লিয়াস। ঠিক আছে, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, এই যে একটা, এই যে একটা। এরপরে দ্বিতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন, 4টা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে 4টা ইলেকট্রন হলো না। এখন কার্বন কক্ষপথে কয়টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন। কিন্তু ও কি চায়, ও আরো 4টা ইলেকট্রন চায় না, যাতে ওর 8টা ইলেকট্রন হয়ে যায়, 4টা অলরেডি আছে, আরো 4টা যদি ও পায় তাহলে 4টা ইলেকট্রন হয়ে যাবে। এই জন্য কি করবে, ও হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করে। হাইড্রোজেন কি করলো, যে একটা ইলেকট্রন দিল। হাইড্রোজেন কি করলো, একটা ইলেকট্রন শেয়ার করলো, দিল না, শেয়ার করলো। যে হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করলো, হাইড্রোজেন আরেকটা ইলেকট্রন শেয়ার করলো। হাইড্রোজেন বেঁচে একটা আছে, একটা ইলেকট্রন শেয়ার তো করলেই একটা ইলেকট্রনই করতে পারবে, ঠিক না? মানে এখন কার্বন কার্বনটা কি চিন্তা করতেছে, আমার লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন, একটা, দুইটা, তিনটা, চারটা তো আমারই ছিল। এখন 4টা হাইড্রোজেন থেকে আরো 4টা আসছে, টোটাল কয়টা হলো, 8টা। তার মানে কি, কার্বন অষ্টক নিয়ম মেনে চললো। ঠিক আছে, মানে অষ্টক পূর্ণ করলো। ঠিক আছে, এরপরে অক্সিজেনেরটা দেখো। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কি, 1s2, 8 অক্সিজেন, ইলেকট্রন বিন্যাস কি, 1s2, 2s2, 2p4, মানে লাস্টে কয়টা, 6টা ইলেকট্রন, ঠিক না? 6টা ইলেকট্রন না? তার মানে এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস, প্রথম কক্ষপথে 2টা, ঠিক আছে, দ্বিতীয় কক্ষপথে কয়টা, 6টা, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা, 6টা হলো না? লাগে কয়টা, আর একটা হইতে 2টা। তো কি করে, এই যে হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করে, এই যে একটা ইলেকট্রন শেয়ার করলো, এই যে আরেকটা হাইড্রোজেনের সাথে আরেকটা ইলেকট্রন শেয়ার করলো। এখন কি, এই যে হাইড্রোজেনের ইলেকট্রন হচ্ছে এইটা, নতুন যেটা আসলো। আর কার্বন, সরি, অক্সিজেনের আগে থেকে একটা ছিল, এই যে এটা। ঠিক আছে, এটা অক্সিজেনের আগে থেকে ছিল, আর নতুনটা আসলো হাইড্রোজেন থেকে। ঠিক আছে, এখন অক্সিজেন কি দেখতেছে, ওর ইলেকট্রন কয়টা হলো লাস্টে, এই যে দুইটা, দুইটা, তিন, একটা, দুইটা, তিনটা, চারটা আগের থেকে ছিল, 5টা, 6টা আগের থেকে ছিল, নতুন আসলো আরো 2টা, 7টা, 8টা, টোটাল কয়টা হয়ে গেল, 8টা, 6টা প্লাস 2টা কয়টা হয়ে গেল, 8টা। ঠিক আছে, তাহলে কি অক্সিজেন অষ্টক নিয়ম মানলো, বুঝতে পারছি আমরা। আচ্ছা, এরকম আরো অনেক উদাহরণ দেখা যায়, যেমন মনে করে অ্যামোনিয়া, NH3। নাইট্রোজেনের লাস্ট সেলে কয়টা ইলেকট্রন থাকে, 1s2, 2s2, 2p5, কয়টা ইলেকট্রন, সরি 2p3, 1s2, 2s2, 2p3, ইলেকট্রন বিন্যাস করে দেখো, 1s2, 2s2, 2p3। তার মানে লাস্ট সেলে কয়টা, 5টা। লাস্ট সেলে কয়টা ইলেকট্রন ছিল, 1, 2, ঠিক আছে, 3, 4, 5, 5টা ইলেকট্রন হলো না, টোটাল 5টা ইলেকট্রন। এই যে 1, 2, 3, 4, 5, আর কয়টা ইলেকট্রন লাগে, 3টা। এই যে একটা হাইড্রোজেন এসে কি করলো, একটা ইলেকট্রন দিল, আরেকটা হাইড্রোজেন এসে কি করলো, আরেকটা ইলেকট্রন দিল, আরেকটা হাইড্রোজেন এসে কি করলো, আরেকটা ইলেকট্রন দিল। এখন কয়টা হয়ে গেল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা ইলেকট্রন হয়ে গেল। 5 + 3 কয়টা হয়ে গেল, 8টা ইলেকট্রন, অষ্টক পূরণ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এটা গেল কেমন অষ্টক নিয়ম, মানে অণু গঠন করার সময় সবাই সুযোগ খোঁজে কি, একটা ইলেকট্রন অর্জন করার লাস্ট কক্ষপথে। এমন কি, এটা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস। নিষ্ক্রিয় গ্যাস, এই ইলেকট্রন বিন্যাসের কারণেই নিষ্ক্রিয়। সবাই কি চায়, রিল্যাক্সে থাকতে চায়, নিষ্ক্রিয় হতে চায়। কিন্তু সবাই কি চায়, নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস চায়। বুঝতে পারছি। আচ্ছা, এখন করবো হচ্ছে আমরা 2 এর নিয়ম। ঠিক আছে, এখন অষ্টক নিয়ম অনেক সময় কি হয়, অনেকে অষ্টক নিয়ম কি 8টা ইলেকট্রন লাগবে। এখন অনেকের আহ, সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় যে 8টা ইলেকট্রন হচ্ছে না, মানে কি অষ্টক নিয়ম মানতেছে না। ওরা আরেকটা বিশেষ নিয়ম মানে, সেটা হচ্ছে 2 এর নিয়ম।
ঠিক আছে। এখন দুই নিয়ম মানে যে সবসময় দুইটা ইলেকট্রন তা না, ঠিক আছে, দুইটা ইলেকট্রন থাকে। দুইয়ের নিয়ম মানে জোড়া জোড়া জোড়া, ঠিক আছে, দুই মানে এখানে জোড়া, ঠিক আছে। এখন এক জোড়া হইতে পারে, দুই জোড়া হইতে পারে, মানে লাস্টে কি থাকবে, জোড় সংখ্যক ইলেকট্রন থাকবে, এটাই কি দুইয়ের নিয়ম, ঠিক আছে, জোড় সংখ্যক ইলেকট্রন থাকবে, এটাই কি দুইয়ের নিয়ম। এখন দেখো বেরিয়ামের বেরিয়ামের ইলেকট্রন বিন্যাস কি, বেরিয়াম কত জানো না, সরি বেরিয়াম 1s2 2s2, ঠিক আছে। এখন ওর লাস্ট কক্ষপথে কয়টা, এই যে এটা হচ্ছে ওর নিউক্লিয়াস, প্রথম কক্ষপথে দুইটা, ঠিক আছে, দ্বিতীয় কক্ষপথে কয়টা, দুইটা। আর ক্লোরিন কি করে, ক্লোরিন একটা ইলেকট্রন শেয়ার করে, ক্লোরিনের অনেক ইলেকট্রন আছে না, দেখে নাও, একটা ইলেকট্রন শেয়ার করে। ক্লোরিন কি করে, এটা একটা ইলেকট্রন শেয়ার করে, তাহলে বেরিলিয়ামের লাস্টে কয়টা ইলেকট্রন হলো, এক, দুই, সরি, এটা এক আর দুই, এটা আমার আগে থেকে ছিল তিন আর চার, কয়টা হয়ে গেল, চারটা ইলেকট্রন। বেরিলিয়ামের এখন সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন, চারটা ইলেকট্রন, একটা হলো, হলো না। কিন্তু দেখো চারটা ইলেকট্রন মানে কি, দুই জোড়া, মানে কি দুইটা জোড়া, ঠিক আছে। তার মানে কি দুই, এই যে জোড়া রাখার যে নিয়মটা, মানে জোড়া রাখার যে টেন্ডেন্সিটা, অনেক সময় কি হয় আটটা রাখতে পারে না, কিন্তু জোড়ায় ইলেকট্রন রাখে। এই যে জোড়া ইলেকট্রন রাখার নিয়মটা, এটা হচ্ছে দুইয়ের নিয়ম, ঠিক আছে। যখন কোনো পরমাণু অনুগঠন করে তখন আটটা খুঁজে, ঠিক আছে, ওইটা অষ্টক নিয়ম। আবার কখনো কখনো কি করে, জোড়া ইলেকট্রন বানায়, এটা হচ্ছে দুইয়ের নিয়ম। একটা দেখতে পেলাম যে বেরিলিয়াম কি করলো, জোড়া ইলেকট্রন বানালো চারটা, মানে কি দুই ইলেকট্রন। এখন বোরন ট্রাইফ্লুরাইড ইলেকট্রন বিন্যাস করো বোরনের, 1s2 2s2 2p1, ঠিক আছে, লাস্টে কয়টা ইলেকট্রন, তিনটা, ঠিক আছে। এই যে বোরন, এই যে 1s2 দুইটা ইলেকট্রন, ঠিক আছে, আর তিনটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, বোরনের এই যে তিনটা ইলেকট্রন, এই যে একটা, এই যে একটা, আর এই যে আরেকটা। ফ্লোরিন কি করে একটা ইলেকট্রন শেয়ার করে, অনেকগুলো ইলেকট্রন না দেখাই, ফ্লোরিন কি করে একটা ইলেকট্রন শেয়ার করে, কারণ কি ফ্লোরিনের যোজনী ওয়ান। ক্লোরিন কয়টা ইলেকট্রন শেয়ার করে, এক, কারণ কি ক্লোরিনের যোজনী ওয়ান। এই যে আরেকটা ফ্লোরিন, ঠিক আছে, এটা নিউক্লিয়াস মাঝখানে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখন বোরনের ইলেকট্রন কয়টা হইলো, এই যে ফ্লোরিন আসলো, ফ্লোরিন কি করলো, একটা নতুন ইলেকট্রন দিল, এই যে ফ্লোরিন আসলো কি করলো, একটা ইলেকট্রন শেয়ার করলো, ঠিক আছে। এখন দেখো তো লাস্টে কয়টা ইলেকট্রন হলো বোরনের, লাস্ট সেলে, লাস্ট কক্ষপথে, লাস্ট কক্ষপথে ইলেকট্রন কয়টা, আগে ছিল কয়টা, তিনটা, ঠিক আছে। এখন কয়টা, এই যে তিনটা তো আগে থেকে ছিল তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা, তার মানে কি, সুতরাং তিন জোড়া, এই যে জোড়া রাখার একটা প্রবণতা, ছয়টা জোড়া রাখার যে প্রবণতাটা, এটাই হচ্ছে কি ও দুইয়ের নিয়ম মানলো, তার মানে কি এটা কিসের নিয়ম মানলো, দুইয়ের নিয়ম মানলো, এটা কিসের নিয়ম মানলো, দুইয়ের নিয়ম মানলো, ঠিক আছে। বাস্তব নিয়ম কি মানছে না, কিসের নিয়ম মানছে, দুইয়ের নিয়ম। দুই নিয়মটা কি, জোড়া ইলেকট্রন রাখার যে টেন্ডেন্সিটা, অনুগঠনকালে কোনো পরমাণু সর্বশেষ শক্তিস্তরে একাধিক জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকলে এটি দুইয়ের নিয়ম বলে, ঠিক আছে। আচ্ছা, এখন নিষ্ক্রিয় গ্যাস এবং এর স্থিতিশীলতা। নিষ্ক্রিয় গ্যাসগুলোর ইলেকট্রন বিন্যাস, তো আমরা তো সবগুলো ইলেকট্রন বিন্যাস পারি, ঠিক না, আমরা ইলেকট্রন বিন্যাস পড়ছি চ্যাপ্টার 3 তে। ইলেকট্রন বিন্যাস গুলো আমরা করি, এটা হচ্ছে কি গ্রুপ 18, ঠিক আছে, গ্রুপ 18 এরা, এটা গ্রুপ 18, এদের ইলেকট্রন বিন্যাস গুলো করো। দেখো হিলিয়ামটা বাদ দিলে সবার লাস্টে কয়টা ইলেকট্রন, এই যে দুই আর ছয়, আটটা, দুই আর ছয়, আটটা, 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 সবার লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন হইলো, আটটা, বুঝতে পারছো, এটা শুধু দুই। তার মানে কি, আহ, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস গুলো যদি আমরা দেখি, সবার লাস্ট কক্ষপথে আটটা ইলেকট্রন, এই শেষ কক্ষপথে আটটা ইলেকট্রন, এটাকে কি বলে, অষ্টক। শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন, আর দ্বিত্ব, এই যে এটা হচ্ছে দ্বিত্ব, শেষ কক্ষপথে দুইটি ইলেকট্রন, ঠিক আছে। তার মানে কি নিষ্ক্রিয় গ্যাস সবাই কি প্রায় শেষ কক্ষপথে
8টা ইলেকট্রন রাখে, এক্সেপ্ট ফর কি, হিলিয়াম। হিলিয়াম কয়টা ইলেকট্রন রাখে? হিলিয়াম ইলেকট্রন রাখে 2টা। এখন দেখো, এদের অষ্টক পূর্ণ আর হিলিয়ামের দ্বিত্ব পূর্ণ, ঠিক আছে? মানে অষ্টক পূর্ণ থাকার কারণে নিষ্ক্রিয় গ্যাস আর ইলেকট্রন গ্রহণ করে না, দ্বিত্ব পূর্ণ থাকার কারণে হিলিয়াম আর ইলেকট্রন গ্রহণ করে না। বুঝতে পারছি? এখন অষ্টক পূর্ণ হওয়ার কারণে এবং দ্বিত্ব পূর্ণ হওয়ার কারণে এরা কি করে, আর কোনো ইলেকট্রন এরা চায় না, কারণ সবাই কি অষ্টক পূর্ণ করতে চায়। সবাই কি চায়? অষ্টক পূর্ণ করতে। এদের অষ্টক পূর্ণ আর একটার কি দ্বিত্ব পূর্ণ। তো এদের আর ইলেকট্রনের প্রতি কোনো আকাঙ্ক্ষা নাই, এরা ইলেকট্রন নেয়ও না, দেয়ও না। ঠিক আছে, এই কারণে কি এরা নিষ্ক্রিয় গ্যাস। আর যেহেতু ইলেকট্রন দেয়ও না, নেয়ও না, শেয়ারও করে না, তার মানে কি এরা কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। বুঝতে পারছি? আচ্ছা, এখন করবো আমরা রাসায়নিক বন্ধন। আমরা অষ্টক বুঝতে পারছি, শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন রাখাই হচ্ছে অষ্টক পূর্ণ করা, শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন রাখা হিলিয়ামের মতো, সেটা হচ্ছে দ্বিত্ব। ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাস অষ্টক পূর্ণ করে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে, মানে অষ্টক পূর্ণ করছে, এজন্য সে স্থিতিশীল। আর যেহেতু স্থিতিশীল, সে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, সে নিষ্ক্রিয়। হিলিয়াম 2টা ইলেকট্রন থাকায় সে দ্বিত্ব পূর্ণ করছে, সে স্থিতিশীলতা অর্জন করছে। যেহেতু সে স্থিতিশীল, আর নতুন করে কোনো কাজ করার কোনো দরকার নেই, সেজন্য সে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, সে নিষ্ক্রিয় গ্যাস। এখন রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ড, আমরা সামনে বেশ কয়েকটা রাসায়নিক বন্ধন পড়বো। ঠিক আছে, বেশ কয়েক প্রকারের। এখন রাসায়নিক বন্ধন কি? অণুতে তরলগুলো যে আকর্ষণের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে, তাকে রাসায়নিক বন্ধন বলে। যেমন একটা অণু এইচ সিএল, এইচ তো দূরে চলে যেতে পারতো, সিএল তো দূরে চলে যেতে পারতো, কিন্তু যায় না। এই যে একসাথে আছে কি, একটা আকর্ষণের কারণে এই হাইড্রোজেন পরমাণুটা আরেক ক্লোরিন পরমাণুটার মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। এই হাইড্রোজেন পরমাণুটা আরেক ক্লোরিন পরমাণুটার মধ্যে যে আকর্ষণ বলটা, ওইটাই হচ্ছে কি বন্ধন বা রাসায়নিক বন্ধন। ঠিক আছে, অণুতে পরমাণু সমূহ, এটা একটা অণু HCl অণু, HCl অণু, পরমাণু সমূহ H পরমাণু আর ক্লোরিন পরমাণু। HCl অণুতে H পরমাণু আর ক্লোরিন পরমাণু, মানে হাইড্রোজেন পরমাণু আর ক্লোরিন পরমাণু একটা আকর্ষণ বলের কারণে একে অপরের সাথে যুক্ত থাকে। এই আকর্ষণ বলটাই কি বন্ধন। ঠিক আছে, এখানে হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কি আমরা আগে পড়ছি, ঠিক না? সামনে আরো ডিটেলসে পড়বো। এখন রাসায়নিক বন্ধন এই যে তৈরি হলো, এই তৈরির কারণ কি? উদ্দেশ্যটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন। হাইড্রোজেনের কি ছিল? একটা ইলেকট্রন। ও আরো একটা ইলেকট্রন শেয়ার করলো কি ক্লোরিনের সাথে, তাহলে কি হয়ে গেল? ওর 2টা ইলেকট্রন হয়ে গেল। ক্লোরিনের লাস্টে কয়টা ইলেকট্রন ছিল? 7টা। ও আরো একটা ইলেকট্রন শেয়ার করলো হাইড্রোজেনের সাথে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন আসা করলে ওর ইলেকট্রন হয়ে গেল 7টা। হাইড্রোজেনের কয়টা ছিল? একটা। ক্লোরিনের একটা ইলেকট্রন এসে শেয়ার করার ফলে হয়ে গেল 2টা, যুক্তপূর্ণ হয়ে গেল। ক্লোরিনের ছিল 7টা, হাইড্রোজেনের একটা বিষয় যুক্ত হওয়ার ফলে ওর হয়ে গেল কয়টা? 8টা, অষ্টক পূর্ণ হয়ে গেল। তার মানে কি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস ও পাইলো, ও পাইলো। ঠিক আছে, এই কারণে এরা রাসায়নিক বন্ধন গঠনে রাসায়নিক বন্ধন কেন তৈরি হয়, কেন তারা কোনো পরমাণু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে চায়? কারণ তারা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। এই একটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হাইড্রোজেন আর ক্লোরিন দুজনে কি করলো? নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো। তো এই কারণে, ঠিক আছে, এরা রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করলো। কারণ কি? এই অংশগ্রহণ করলে এরা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে, এই জন্য তারা অংশগ্রহণ করলো। শুধু যে HCl না, আরো কয়েকটা উদাহরণ দেখি। যেমন ধরো হাইড্রোজেন পরমাণু, ঠিক আছে, সরি হাইড্রোজেন অণু। হাইড্রোজেন অণুতে কি হয়? একটা হাইড্রোজেন এর একটা ইলেকট্রন, আরেকটা হাইড্রোজেনের আরেকটা ইলেকট্রন। ঠিক আছে, হাইড্রোজেনের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন থাকে? একটা ইলেকট্রন। আরেকটা হাইড্রোজেনের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন থাকে?
আরেকটা ইলেকট্রন, এই যে দুইটা ইলেকট্রন শেয়ার করলো, এই হাইড্রোজেন মনে করতেছে কি আমার লাস্টে দুইটা ইলেকট্রন আছে। এই হাইড্রোজেন তো মনে করতেছে কি আমার লাস্টে আমার ভিতরে কয়টা ইলেকট্রন আছে, ওর ভিতরে তো দুইটা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন আছে, মানে কি দুইটা ইলেকট্রন কার থাকে, হিলিয়ামের না? তো ও এই হাইড্রোজেন তো মনে করতেছে আমি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পাইলাম, এই হাইড্রোজেন তো মনে করতেছে আমি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পাইলাম, তো খুশি। সিমিলারলি ক্লোরিন, ঠিক আছে, ক্লোরিনের লাস্ট সেলে কয়টা ইলেকট্রন আছে? 7টা। ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p 3p5, লাস্ট সেলে কয়টা? 7টা ইলেকট্রন, ঠিক আছে। ভিতরের সেলে 2টা, এর পরের সেলে কয়টা? 8টা, হলো একটা। 3 নম্বর সেলে কয়টা? 3 নম্বর সেলে কয়টা? 7টা। 1 2 3 4 5 6 7টা। এই যে আরেকটা ইলেকট্রন এর লাগে, তাহলে কি হয় যায়? 8টা। এই যে আরেকটা ইলেকট্রন কে দিল? এই যে একটা হাইড্রোজেন আসলো, এই হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন ছিল, এটা শেয়ার করলো। এখন ক্লোরিনের ভিতরে কয়টা ইলেকট্রন দেখো তো, লাস্ট সেলের ভিতরে কয়টা ইলেকট্রন? 1 2 3 4 5 6 7 8। ক্লোরিন খুশি, লাস্টে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পাইলো। হাইড্রোজেন বেচারাও খুশি, ও দুইটা ইলেকট্রন পাইলো, মানে কি হিলিয়ামের, মানে একটা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পাইলো, ঠিক আছে। আচ্ছা, তো সবসময় যে একটা ইলেকট্রন শেয়ার করবে এরকম না। অক্সিজেন কি করে? দুইটা ইলেকট্রন শেয়ার করে। অক্সিজেনের লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p4, লাস্ট সেলে কয়টা? 4টা, একটা দুইটা, সরি 4টা না 6টা, কয়টা ইলেকট্রন? 6টা, একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে। 5টা 6টা, বুঝতে পারছো? এখন অক্সিজেন কি করে? হাইড্রোজেনের সাথে কি করে? একটা ইলেকট্রন শেয়ার করে, ঠিক আছে। এই যে অক্সিজেনের লাস্ট সেলে কয়টা ইলেকট্রন হলো? 1 2 3 4 5 6। এই যে একটা ইলেকট্রন এটার সাথে কি করলো? হাইড্রোজেনের সাথে যুক্ত হইলো। এই যে একটা ইলেকট্রন এটার সাথে এসে কি হলো? হাইড্রোজেনের সাথে যুক্ত হইলো, ঠিক আছে। তাহলে লাস্ট সেলে কয়টা ইলেকট্রন হয়ে গেল? 8টা। হাইড্রোজেনের কয়টা হয়ে গেল? 2টা, ঠিক আছে। তো এইভাবে অষ্টক পূরণ হলো আর ওর দ্বিত্ব পূরণ হলো। ওকে, এরপরে আসা হচ্ছে ক্যাটায়ন, ঠিক আছে। ক্যাটায়ন কি আমরা বলতে পারবো? ক্যাটায়ন কি আমরা কিন্তু পড়ছি আগে, আমরা আগেই পড়ছি ক্যাটায়ন কি। ক্যাটায়ন হচ্ছে যখন কোনো একটা পরমাণু, ঠিক আছে, ইলেকট্রন ত্যাগ করে, তখন কি হয়? ও পজিটিভ চার্জের হয়ে যায় না? কারণ কি? ও তো চার্জ এই ছিল, ওর চার্জ কত ছিল? 0। কারণ কি? ওর যে কয়টা প্লাস ছিল ওই কয়টাই মাইনাস ছিল, মানে যে কয়টা প্রোটন ছিল ওই কয়টা ইলেকট্রন ছিল, ঠিক আছে। এখন কি করলো? এই যে প্রোটন ইলেকট্রন সমান ছিল, সেখান থেকে ইলেকট্রন চলে গেল, তার মানে ওর প্লাস চার্জ ছিল ধরো 3টা, 3টা প্রোটন ছিল, আর ইলেকট্রন ছিল কয়টা? 3টা, ঠিক আছে। সেখান থেকে কি, তার মানে কি টোটাল চার্জ কত? 0। 3টা প্লাস চার্জ 3টা মাইনাস চার্জ, টোটাল কত? 0। এখন যদি একটা মাইনাস চার্জ বের হয়ে যায়, তাহলে কি থাকে? 3টা প্লাস চার্জ থাকে আর 2টা মাইনাস চার্জ থাকে, তার মানে কি একটা প্লাস চার্জ বেশি থাকে না? তার মানে পুরোটা চার্জ কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, ঠিক আছে। তার মানে আধান নিরপেক্ষ একটা পরমাণু, যেমন ধরো সোডিয়াম, সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিল, যে একটা ইলেকট্রন ছেড়ে দিল, যেটা থেকে কি তৈরি হলো? একটা ইলেকট্রন তৈরি হলো, তাহলে কি হয়ে যাবে? ও পজিটিভ চার্জ হয়ে যাবে। আমি একটু ছবি এটা দেখি, যেটা হচ্ছে নিউক্লিয়াস। আগে ওর ইলেকট্রন বিন্যাসটা করি, 1s2 2s2 2p6 3s1। প্রথম কক্ষপথে কয়টা? 2টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা? 8টা। 1 2 3 4 5 6 7 8। তৃতীয় কক্ষপথে কয়টা? একটা, ঠিক আছে। এখন ও কি চায়? লাস্ট কক্ষপথ, লাস্ট কক্ষপথ কোনটা? এইটা, এটার মধ্যে 8টা ইলেকট্রন রাখতে চায়,
এটার মধ্যে 8টা ইলেকট্রন রাখতে চাইলে কি করতে হবে? 7টা ইলেকট্রন নিতে হবে। 7টা ইলেকট্রন নেওয়া অনেক কষ্টকর। ঠিক আছে? 7টা ইলেকট্রন নেওয়া হচ্ছে, ও যদি এই একটা ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রন যদি ছেড়ে দেয়, তাহলে কি দেখো, ওর লাস্ট ইলেকট্রনটা ছেড়ে দিল। তার মানে এই কক্ষপথে তার কোনো ইলেকট্রনই নেই। এই কক্ষপথ বাদ। এখন লাস্ট কক্ষপথ কোনটা হয়ে যায়? এই কক্ষপথটা। ঠিক আছে? আর এই কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 8টা। তার মানে যদি এই ইলেকট্রনটা ছেড়ে দেয়, লাস্ট কক্ষপথ এইটা হয়ে যায়। লাস্ট কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 8টা। তার মানে ও খুশি হয়ে যায়, একটা ইলেকট্রন ছেড়ে দিল, এটা ছিল সোডিয়াম। একটা ইলেকট্রন ছেড়ে দিল, হয়ে গেল কেমন? এই যে নিউক্লিয়াস, আর এই যে 2টা ইলেকট্রন, আর last এটা ছিল কয়টা? 8টা। 1 2 3 4 5 6 7 8, 8টা। আর এই যে একটা ছিল, এটা তো ছেড়ে দিল। এটা কি হয়ে গেল? সোডিয়াম। সাইজও দেখছো কত ছোট হয়ে গেল? কারণ কি? আগে 3টা কক্ষপথ ছিল, এখন 2টা কক্ষপথ হয়ে গেছে। সাইজ কি হয়েছে? ছোট হয়ে গেছে। এখন এত সহজে সোডিয়াম কেন ইলেকট্রন দিয়ে দিতে চায়? কারণ আমরা পড়ছি না চ্যাপ্টার 4-এ, যে কি বলে, আয়নীকরণ শক্তি। সোডিয়ামের আয়নীকরণ শক্তি কত? অনেক কম। ঠিক আছে? তার মানে কম পরিমাণ শক্তি এনাফ ওর জন্য একটা ইলেকট্রন ছাড়তে। ওকে বেশি পরিমাণ শক্তি দিতে হয় না। কম পরিমাণ শক্তি পেয়েই ও খুশি, ও একটা ইলেকট্রন ছেড়ে দেয়। ওর আয়নীকরণ শক্তি কম। তার মানে ওর থেকে যদি একটা ইলেকট্রন বের করতে চাও, অল্প একটু শক্তি দিবা, ইজিলি ও ছেড়ে দিল। ঠিক আছে? আয়নীকরণ শক্তির ব্যাখ্যা দিয়ে আমরা এটা বুঝতে পারি। তার মানে কি দেখো, একটা নিষ্ক্রিয় আধান নিরপেক্ষ পরমাণু ছিল, নিষ্ক্রিয় না, আধান নিরপেক্ষ, কোনো চার্জ নেই। ঠিক আছে? সোডিয়াম জিরো, কোনো চার্জ নেই। কিন্তু আধান নিরপেক্ষ পরমাণু কি করলো? সবচেয়ে বাইরের একটা ইলেকট্রন ছেড়ে দিল। তাহলে কি হয়ে গেল? লাস্টে নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস পাইলো। দুইটা বিষয় না, বিষয় হচ্ছে একটা ইলেকট্রন ছেড়ে দিছে, যেখানে আগে যে চার্জ ছিল, ঠিক আছে, এখন কি পাঁচ চার্জ হয়ে গেছে, কারণ কি একটা মাইনাস চার্জ চলে গেছে। ঠিক আছে? আচ্ছা, প্রোটন আর ইলেকট্রন সংখ্যা তো সমান। আর সোডিয়ামের প্রোটন কয়টা? 11টা প্রোটন, মানে 11টা প্লাস চার্জ, 11টা ইলেকট্রন, তার মানে 11টা মাইনাস চার্জ। এখন একটা ইলেকট্রন ছেড়ে দিলে ওর প্রোটন তো ঠিকই 11টা প্লাস থাকে, ইলেকট্রন কি হবে? -10। মানে কি প্রোটন একটা বেশি, মানে কি প্লাস ওয়ান একটা বেশি, মানে এটা চার্জের বেলা কি প্লাস ওয়ান। ওকে, এটা ইজি জিনিস। এখন এটাকে আমরা কি বলবো? ক্যাটায়ন। ঠিক আছে? আধান নিরপেক্ষ পরমাণু ছিল, এটা আধান নিরপেক্ষ পরমাণু, একটা ইলেকট্রন ছেড়ে দিল, যেই আয়নে পরিণত হলো, ধনাত্মক চার্জ যুক্ত যে আয়নে পরিণত হলো, একে বলবো আমরা ক্যাটায়ন। এখন বাম দিকে পর্যায় সারণী বানানো যে কেমন পর্যায় সারণী, 18টা গ্রুপ, 7টা পর্যায়। পর্যায় সারণীর বাম দিকে যারা গ্রুপ ওয়ান, গ্রুপ টু, গ্রুপ থ্রি, এদের, ঠিক আছে, আয়নীকরণ শক্তি কি কম। এবং কি এই আকারটা বড়, বাম দিকের আকার কি বড় না? বাম দিকের আকারগুলো বড় না? বলছিলাম না, বাম দিকের আকারগুলো বড় হওয়ার কারণে ইলেকট্রনটা ছাড়া কি হয়? ছোট হয়। এবং কি নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা দূরে, মানে আকর্ষণটা কম। এখানে নিউক্লিয়াসটা কাছে, আকর্ষণটা বেশি। নিউক্লিয়াস, সরি, ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছে, আকর্ষণটা বেশি। নিউক্লিয়াসটা থেকে ইলেকট্রনটা আরো কাছে, ইলেকট্রনটা আকর্ষণ আরো বেশি, মানে সহজে ছাড়বে না, বেশি শক্তি লাগবে। এটা আরো বেশি, এটা মনে করো আরো বেশি, মানে আরো বেশি কাছে, দূরত্ব কম। মানে কি যত বেশি কাছে নিউক্লিয়াস তত শক্ত করে ধরে রাখবে, ইলেকট্রনটা ছাড়া তত শক্ত হবে। মানে যত বেশি শক্তি লাগবে তত বেশি কঠিন হবে। বেশি শক্তি দিতে হবে, আর বেশি শক্তি দেওয়া তত কঠিন কাজ, ঠিক না? এমন এটাকে অল্প শক্তি দিলে সহজেই এই একটা ইলেকট্রন ছাড়া দেবে। এই জন্য বাম দিকের গুলো কি সাইজ বড় হওয়ার কারণে ইলেকট্রন ছাড়া সোজা। এই কারণে বাম দিকের গুলা মানে মূলত গ্রুপ ওয়ান টু থ্রি সহজেই ইলেকট্রন ছেড়ে দেয়। ঠিক আছে? সহজে ইলেকট্রন ছেড়ে কি তৈরি করে? প্যাটার্ন তৈরি করে। ঠিক আছে? যেমন ম্যাগনেসিয়াম গ্রুপ টু এর, ঠিক আছে, ম্যাগনেসিয়াম কি করে? 2টা ইলেকট্রন ছাড়ে, তখন কি হয়? ম্যাগনেসিয়াম 2+ পরিণত হয়। এটা একটা ক্যাটায়ন। ম্যাগনেসিয়াম কেন 2টা ইলেকট্রন ছাড়ে? ওর ইলেকট্রন বিন্যাস দেখো, -2 2s2 2p6 cs2। ঠিক আছে? এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। এখন এই 3s2, এই 2টা ইলেকট্রন ছাড়া গেলে দেখো লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 2টা কক্ষপথ আর লাস্ট কক্ষপথ কয়টা ইলেকট্রন থাকে? 8টা। ঠিক আছে? মানে অর্থপূর্ণ, এই কারণে কি হয়? ও এই 2টা ইলেকট্রন ছেড়ে দেয়। আর 2টা ইলেকট্রন ছাড়া মানে কি? 2টা মাইনাস চার্জ কমে যাওয়া। 0 থেকে 2টা মাইনাস চলে গেলে কি হয়? এটা প্লাস থাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্যাটায়ন কি আমরা বুঝলাম। অ্যানায়ন কি? অ্যানায়ন হচ্ছে
সেম ভাবে একটা আধান নিরপেক্ষ পরমাণু, যেমন ধরো ক্লোরিন, ক্লোরিনের চার কত বলে জিরো, কোনো চার্জ নেই, একটা ইলেকট্রন গ্রহণ করলো, ক্লোরিন কি করলো, একটা ইলেকট্রন গ্রহণ করলো, প্লাস একটা ইলেকট্রন হয়ে গেল কি, ক্লোরিন ছিল চার্জ নিরপেক্ষ, জিরো চার্জ, এখন একটা মাইনাস ওর মধ্যে এসে ঢুকছে, জিরো চার্জ ছিল, ঠিক আছে, ওর মধ্যে কি হয়েছে, একটা মাইনাস ওয়ান ঢুকছে, তার মানে কি ওটা মাইনাস ওয়ান হয়ে যাবে, ওর চার্জ কত হয়ে যাবে, মাইনাস ওয়ান। বুঝতে পারছো? এরকম আধান নিরপেক্ষ একটা পরমাণু ছিল, এটা সর্বভৌমিক শক্তির স্তরে এক বা একাধিক ইলেকট্রন, এই ক্ষেত্রে একটা ঢুকছে, কোন কোনটা ক্ষেত্রে একাধিক ইলেকট্রনও ঢুকতে পারে, দুটোর ফলে যখন ঋণাত্মক আয়নে পরিণত হইল না, এটাকে বলবো আমরা অ্যানায়ন। ঠিক আছে, আমি একটু ছবি এটা লিখি, আগে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি, বুঝলেন? ঠিক আছে, 1s2 2s2 2p6 3s2 3p5 লাস্টে কয়টা, সাতটা ইলেকট্রন, তার মানে একটা ইলেকট্রন মানে কয়টা ইলেকট্রন, কয়টা ইলেকট্রন আছে, সাতটা। আরেকটা ইলেকট্রন হলে কি হবো, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, ঠিক আছে, তো এই ক্ষেত্রে ও কি করে, আরেকটা ইলেকট্রন গ্রহণ করে। এখন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য হয় ওর এই একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, তাহলে চারটে থেকে আটটা হয়ে যাবে, অথবা একটা ইলেকট্রনকে ছাড়িয়ে যেতে হবে, তাহলে লাস্ট কক্ষপথ হয়ে যাবে এটা, লাস্ট কক্ষপথে আটটা থাকবে, আমাদের আছে, আমাদের সাতটা ছাড়তে হবে অথবা একটা নিতে হবে, কোনটা সোজা, নেওয়া সোজা, তাহলে একটা নেওয়া মাইনাস হয়ে যাবে, এটা হচ্ছে নিউক্লিয়াস, প্রথম কক্ষপথে দুইটা, দ্বিতীয় কক্ষপথে কয়টা, আটটা, তৃতীয় কক্ষপথে কয়টা, কয়টা আছে, সাতটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা, এটা কি একটা ক্লোরিন পরমাণু, কি করলো, একটা ইলেকট্রন গ্রহণ করলো, ইলেকট্রন গ্রহণ করার ফলে কি হলো, এই যে প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন দুইটাই থাকলো, দ্বিতীয় কক্ষপথে কয়টা ছিল, আটটা, পাঁচ ছয় সাত আট, তৃতীয় কক্ষপথে এখন কয়টা হবে, তৃতীয় কক্ষপথে এখন হয়ে যাবে আটটা, আগে ছিল সাতটা, এখন একটা নতুন ঢুকছে, হয়ে যাবে কয়টা, আটটা, হয়ে গেল আটটা, এটা কি ক্লোরাইড আয়ন, ঠিক আছে। তার মানে এটা আধান নিরপেক্ষ একটা পরমাণু, মানে কি, মানে যে কোনো একটা পরমাণু যেটা কোনো চার্জ নাই, নর্মালি চার্জ ছাড়াই থাকে, কিন্তু কি, যেই কয়টা প্লাস চার্জ ওর মধ্যে থাকে ওই কয়টা মাইনাস চার্জও থাকে, দেখে চার্জ কত হয়, জিরো, এখন যদি জিরো চার্জের সাথে একটা মাইনাস চার্জ এসে যুক্ত হয়, জিরো ছিল একটা মাইনাস ওয়ান এসে যুক্ত হইলো, এটা তো লিখে যাবে মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ান চার্জ যুক্ত যেই কোনো কথাটা, এটাকে কি বলবো আমরা, অ্যানায়ন। এই আয়নটাকে বলবো অ্যানায়ন, ক্যাটায়ন হলো আয়ন, অ্যানায়ন হলো আয়ন, ঠিক আছে, দুইটাই আয়ন, যেটার চার্জ পজিটিভ সেটাকে বলবো ক্যাটায়ন, যেটার চার্জ নেগেটিভ সেটাকে বলবো অ্যানায়ন, ঠিক আছে। এখন পর্যায় সারণীর ডান দিকের মৌলগুলো সাধারণত ইলেকট্রন গ্রহণ করে, এটা পর্যায় সারণী, ধরো জাস্ট র্যান্ডম আমি রাখলাম, ডান দিকের গুলা কি করে, ডান দিকের গুলা কি করে, ইলেকট্রন গ্রহণ করে, কারণ কি, ডান দিকের গুলা কি করতে হয়, হয় ইলেকট্রন ছাড়তে হবে অথবা ইলেকট্রন গ্রহণ করতে হবে, আর ডান দিকে কি, ইলেকট্রন গ্রহণ করা সোজা, ইলেকট্রন ছাড়া কঠিন, কারণ কি, ইলেকট্রন ছাড়া অনেক টাফ, ইলেকট্রন ছাড়তে হবে সপ্তম গ্রুপের, সরি 17 নম্বর গ্রুপের, 17 নম্বর গ্রুপের 7টা ইলেকট্রন ছাড়তে হবে, মাত্র তো দেখলাম, আমাদের গ্রুপে 6টা ইলেকট্রন ছাড়তে হবে, আর 6টা ইলেকট্রন ছাড়তে হবে, 7টা ইলেকট্রন ছাড়তে হবে, এটার চেয়ে বেশি বড় প্র্যাকটিসে ইলেকট্রন ছাড়তে বেশি পরিমাণে শক্তি লাগে, হাইয়েস্ট মানে সবচেয়ে বেশি পরিমাণে শক্তি লাগে বলতে গেলে, সবচেয়ে বেশি না, 18 সবচেয়ে বেশি, কিন্তু অনেক বেশি পরিমাণে শক্তি লাগে, কারণ কি, বাম থেকে ডানে যত যায় তত কি হয়, আয়নে করার শক্তি বাড়ে না, ইলেকট্রন ছাড়া কঠিন হয়ে যায়, তাহলে একে আয়নে করার শক্তি বাড়তেছে, একটা ইলেকট্রনকে বাইর করতে অনেক শক্তি লাগতেছে, আমাদের ইলেকট্রন থাকতে হবে 7টা, বা এই যে লাগের গ্রুপের 6টা, লাগের গ্রুপের 5টা, বুঝলো? এর থেকে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে কি আছে, নিশ্চয়ই ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেলে, আপনার ইলেকট্রন হয়ে যায়, আপনার ইলেকট্রন আর্গনের ইলেকট্রন গ্রহণ করে, ঠিক না, ক্লোরিনের কথা বলতেছি আর সালফারের কথা বলতেছি, ক্লোরিন কত 17, দুটো ইলেকট্রন, সরি একটা ইলেকট্রন গ্রহণ করলে কি হয়ে যাবে, আর্গনের ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে, সালফার দুটো ইলেকট্রন গ্রহণ করলে কি হয়ে যাবে, আর্গনের ইলেকট্রন বিন্যাস, বুঝতে পারছো, তার মানে ডান দিকের গুলো কি করে, ইলেকট্রন গ্রহণ করে, কারণ কি, আয়নীকরণ শক্তি অনেক বেশি, ইলেকট্রন ছাড়া সম্ভব না, আর এছাড়াও একটা দুটো ইলেকট্রন গ্রহণ করলেই আবার নিষ্ক্রিয় গ্যাস হয়ে যেতেছে, তার মানে বেশি পরিমাণে ইলেকট্রন ছাড়া, আবার সবগুলো মানে ইলেকট্রন ছাড়তে অনেক বেশি পরিমাণে শক্তি লাগে,
এর থেকে ইজি কি ইলেকট্রন গ্রহণ করা। ঠিক আছে, ইলেকট্রন গ্রহণ করে মাইনাস চার্জের অ্যানায়নে পরিণত হয়। বুঝতে পারছো? তো আজকের ক্লাস এই পর্যন্তই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তোমরা ক্লাসগুলো অবশ্যই নোট করবা, নোট করে নেক্সট ক্লাসে আমাকে দেখাবা। ঠিক আছে, এটা হচ্ছে ক্লোরিন পরমাণু, এটা একটা ইলেকট্রন গ্রহণ করলো, এটাকে বলবো আমরা ক্লোরাইড আয়ন। ঠিক আছে, এটা সোডিয়াম পরমাণু, একটা ইলেকট্রন ত্যাগ করলো, এটা সোডিয়াম আয়ন। এটাকে এইভাবে দেখায় যে এই পাশে মাইনাস ইলেকট্রন না লিখে অনেক সময় এই পাশে প্লাস ইলেকট্রন লিখে, মানে সোডিয়ামটা থেকে একটা ক্যাটায়ন তৈরি হলো প্লাস একটা ইলেকট্রন তৈরি হলো, মানে একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি একটা ইলেকট্রন তৈরি হওয়া না। তো এই পাশে অনেক সময় প্লাস ইলেকট্রন দেখায়, আর এই পাশে লিখলে মাইনাস ইলেকট্রন। ওই পাশে প্লাস ইলেকট্রন লেখাটাই মানে যে এটার মতো লেখাটাই বেশি প্রচলিত আর কি, বেশি অ্যাপ্রিসিয়েট করা হয়। আচ্ছা, আজকের ক্লাস তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।